স্বাগত সবাইকে। আজ আমরা পৃথিবীর এমন কিছু অদ্ভুত জলপ্রপাতের রহস্য ভেদ করব যেগুলো দেখলে মনে হয় প্রকৃতি যেন নিজের নিয়ম নিজেই ভেঙে ফেলেছে। কখনো ভেবেছেন একটা হিমবাহ থেকে রক্ত ঝরতে পারে, বা একটা জলপ্রপাত নিচে না পড়ে পাশের দিকে বয়ে যেতে পারে? না না, এটা কোনো সাইফাই সিনেমার দৃশ্য নয়, একদম সত্যি। আমাদের এই পৃথিবীতেই ঘটছে এসব অবিশ্বাস্য ঘটনা। চলুন এই রহস্যগুলোর গভীরে যাওয়া যাক। তো আজকের এই যাত্রায় আমরা কি দেখব? শুরু করব প্রকৃতির কিছু অবিশ্বাস্য দৃশ্য দিয়ে, এরপর যাব অ্যান্টার্কটিকার সেই রক্ত ঝরানো হিমবাহ দেখতে, তারপর দেখব মাধ্যাকর্ষণকে হার মানানো জলপ্রপাত, আর পাশাপাশি বয়ে চলা অদ্ভুত স্রোত, এমনকি একটা নদী কিভাবে চোখের সামনে উধাও হয়ে যায় সেই রহস্য ভেদ করব। আর শেষে পৃথিবীর আরও কিছু লুকানো বিস্ময় তো থাকছেই। তাহলে চলুন আমাদের এই বিশ্বভ্রমণ শুরু করা যাক, আর খুঁজে বের করি এই সব প্রাকৃতিক ধাঁধার পেছনের বিজ্ঞানটা কি। আমাদের প্রথম স্টপ অ্যান্টার্কটিকার ধবধবে সাদা বরফের দুনিয়া। কিন্তু এই সাদার মধ্যেই লুকিয়ে আছে এক অবাক করা গাঢ় লাল রঙের রহস্য, ব্লাড ফলস, বা সোজা বাংলায় রক্তপ্রপাত। ভাবুন, ১৯১১ সালে যখন ভূতাত্ত্বিক থমাস গ্রিফিথ টেইলার প্রথম এটা দেখেন, তিনি ভেবেছিলেন হয়তো লাল রঙের শ্যাওলার জন্য এমনটা হচ্ছে। কিন্তু আসল কারণটা যে আরও অনেক বেশি ইন্টারেস্টিং, তা বুঝতে বিজ্ঞানীদের ১০০ বছরেরও বেশি সময় লেগে গেছে। তাহলে এই রক্তের মতো টকটকে লাল রঙের উৎসটা কি? উত্তরটা হল লোহা। ব্যাপারটা বেশ সোজা। লক্ষ লক্ষ বছর ধরে এই হিমবাহর নিচে লোহা মেশানো নোনা জল আটকে ছিল। অক্সিজেন বা আলো কিছুই পেত না। যখন সেই জল কোনো ফাটল দিয়ে বাইরে বেরিয়ে আসে আর প্রথমবার বাতাসের অক্সিজেনের সাথে মেশে, তখন কি হয়? ঠিক ধরেছেন, লোহাটায় মরচে পড়ে যায়, ঠিক যেমন আমাদের বাড়ির পুরনো গ্রিলে হয়। আর এই মরচের কারণেই জলের রংটা এত গাঢ় লাল দেখায়। কিন্তু এই ব্লাড ফলস শুধু দেখতেই অদ্ভুত নয়, এটা আসলে একটা টাইম ক্যাপসুল। মানে এর জলের মধ্যে এমন সব অণুজীব পাওয়া গেছে যারা লক্ষ লক্ষ বছর ধরে অক্সিজেন ছাড়াই বেঁচে আছে। এই আবিষ্কারটা কিন্তু বিরাট বড় একটা ব্যাপার, কারণ এটা আমাদের ভিন গ্রহে, যেমন ধরুন মঙ্গল বা বৃহস্পতির চাঁদ, ইউরোপেতেও প্রাণের অস্তিত্ব খোঁজার জন্য নতুন একটা পথ দেখিয়ে দিচ্ছে। আচ্ছা, এবার আমরা এমন কিছু জলপ্রপাতের কথা বলবো যেগুলো দেখলে মনে হবে মাধ্যাকর্ষণের নিয়মই বুঝি কাজ করছে না, জলপ্রপাতগুলো যেন ভুল দিকে বইছে। এখানে আসলে দুটো আলাদা ঘটনা ঘটছে। যেমন ধরুন ভারতের নানে ঘাটের মতো জায়গায় বর্ষার সময় এত জোরে বাতাস বয় যে জলপ্রপাতের জলকে নিচ থেকে ওপরের দিকে ঠেলে তুলে দেয়। দেখে মনে হয় যেন জল উল্টো দিকে বইছে। আর মরিশাসের ওই জলের নিচের জলপ্রপাত, ওটা কিন্তু একটা অসাধারণ অপটিক্যাল ইলিউশন, মানে চোখের ধাঁধা। আসলে ওটা জল নয়, বালি আর পলি। সমুদ্রের শক্তিশালী স্রোত যখন অগভীর তাক থেকে হাজার হাজার মিটার গভীর খাদে বালি ফেলে, তখন ওপর থেকে দেখলে মনে হয় যেন জলের নিচে একটা বিশাল জলপ্রপাত কাজ করছে। দারুণ না ব্যাপারটা? চলুন এবার অস্ট্রেলিয়ায় যাওয়া যাক। সেখানে এমন একটা জলপ্রপাত আছে যার নিচে তো পড়ে না, বরং প্রচণ্ড গতিতে পাশাপাশি ছুটে চলে। এই অবিশ্বাস্য ঘটনার পেছনের শক্তিটা একবার কল্পনা করার চেষ্টা করুন। অস্ট্রেলিয়ার কিম্বার্লি উপকূলে জোয়ার আর ভাটার মধ্যে জলের উচ্চতার পার্থক্য হয় প্রায় ১০ মিটার, মানে প্রায় একটা ৩ তলা বাড়ির সমান। এই বিশাল পরিমাণ জলই কিন্তু তৈরি করে সেই আশ্চর্য দৃশ্য। তাহলে এই হরাইজন্টাল ফলস বা অনুভূমিক জলপ্রপাত আসলে কি? সোজা কথায়, এটা কোনো সাধারণ জলপ্রপাত নয়। এটা আসলে একটা জোয়ার ভাটার খেলা। যখন বিশাল জোয়ারের জল দুটো সরু পাহাড়ি গিরিখাতের মধ্যে দিয়ে প্রচণ্ড গতিতে ঢোকে, তখন জলের উচ্চতার বিশাল পার্থক্যের কারণে একটা পাশাপাশি বয়ে চলা জলপ্রপাত তৈরি হয়। শুধু প্রাকৃতিক বিস্ময় নয়, এই জায়গাটার একটা গভীর সাংস্কৃতিক গুরুত্ব আছে। এখানকার আদিবাসীরা একে লালাঙ্গারাম নামে ডাকে। তাদের বিশ্বাসে এটা এক পবিত্র স্থান, যা তাদের এক সৃষ্টিকর্তা আত্মার শক্তির প্রতীক। আমাদের পরের ধাঁধাটা একটা ক্লাসিক রহস্য গল্পের মতো। একটা নদী যা বইতে বইতে হঠাৎ করে একটা গর্তে পড়ে উধাও হয়ে যায়। আমেরিকার মিনেসোটার ব্রুল নদীর ওপরে এই জায়গাটার নাম ডেভিলস কেটল বা শয়তানের কেটলি।
দশকের পর দশক ধরে এটা মানুষকে ভাবিয়ে তুলেছে। নদীর অর্ধেক জলধারা একটা বিশাল পাথুরে গর্তে পড়ে আর দেখা যায় না। কিন্তু মূল প্রশ্নটা হলো, এই এত জল আখির যায় কোথায়? এই রহস্য ভেদ করার জন্য কি না করা হয়েছে? গবেষকরা বছরের পর বছর ধরে ওই গর্তে পিংপং বল, রঙিন কেমিক্যাল, এমনকি বড় বড় গাছের গুঁড়িও ফেলেছেন। কিন্তু সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হল, নদীর নিচের দিকে কোথাও সেগুলোর আর কোনোদিন হদিশ মেলেনি। অবশেষে ২০১৭ সালে বিজ্ঞানীরা একটা ব্যাখ্যা খুঁজে পান। তাদের মতে জলটা আসলে হারিয়ে যায় না, বরং পাথরের নিচে একটা গোপন সুড়ঙ্গ দিয়ে বয়ে গিয়ে কিছুটা দূরে আবার মূল নদীতেই মিশে যায়। কিন্তু সেই সুড়ঙ্গের মুখটা ঠিক কোথায়, সেটা আজও কেউ খুঁজে পায়নি। মানে ডেভিলস কেটলের রহস্যটা আজও কিছুটা জিয়ে আছে। তাহলে আজকের এই পুরো আলোচনা থেকে আমরা কি বুঝলাম? আমরা দেখলাম যে ঘটনাগুলোকে আমাদের কাছে অলৌকিক বা রহস্যময় বলে মনে হয়, সেগুলোর পেছনেও আসলে স্পষ্ট বৈজ্ঞানিক কারণ লুকিয়ে থাকে। আমরা দেখলাম অ্যান্টার্কটিকার রক্তপ্রপাতের পেছনে আছে ভূরসায়ন, হরাইজেন্টাল ফলসের কারণ চরম জোয়ারভাটার শক্তি, আর রিভার্স ওয়াটারফলের কারণ শক্তিশালী বাতাস। জটিল ভূতত্ত্ব থেকে শুরু করে চোখের ধাঁধা, এই সবই প্রমাণ করে যে সাধারণ বৈজ্ঞানিক নিয়মই কিন্তু সবচেয়ে অসাধারণ আর অবিশ্বাস্য দৃশ্য তৈরি করতে পারে। এই ঘটনাগুলো আমাদের একটা কথাই মনে করিয়ে দেয়, আমাদের এই পৃথিবীটা বিস্ময়ে ভরা। বিজ্ঞান হয়তো অনেক রহস্যের সমাধান করে ফেলেছে, কিন্তু এখনও এমন কত কি যে আমাদের জানার বাইরে রয়ে গেছে। ভাবুন তো, আমাদের এই গ্রহ আর কি গোপন রহস্য নিজের বুকে লুকিয়ে রেখেছে, যা শুধু আবিষ্কারের অপেক্ষায় দিন গুনছে। এই তথ্যের গভীরে যাত্রায় বা বলা যায় উৎসগুলোর একটি গভীর বিশ্লেষণে যে কোনো কৌতূহলী মনকে স্বাগত। আজকের এই আয়োজনে আমরা এমন কিছু তথ্য নিয়ে ঘাটাঘাটি করব যা হয়তো পৃথিবীর চেনা নিয়মগুলো সম্পর্কে আমাদের ধারণাই পাল্টে দেবে। একদম। আমাদের সামনে এখন বেশ কিছু দারুণ আর রোমাঞ্চকর উইকিপিডিয়া আর্টিকেল, ইউটিউব ডকুমেন্টারি, ট্রান্সক্রিপ্ট, কিছু ট্রাভেল ব্লগ এবং গভীর কিছু নিউজ রিপোর্ট ছড়ানো রয়েছে। আর আজকের মিশনটি একেবারেই অন্যরকম। হ্যাঁ, পৃথিবীর সবচেয়ে অদ্ভুত, বিপজ্জনক এবং বিজ্ঞানের চিরচেনা নিয়ম না মানা কিছু জলপ্রপাতের রহস্য উন্মোচন করা হবে আজ। ঠিক, সাধারণত জলপ্রপাত বলতেই তো চোখের সামনে ভেসে ওঠে পাহাড়ের বুক চিরে বিপুল জলরাশি ওপর থেকে নিচে আছড়ে পড়ছে। কিন্তু ভাবলে অবাক হতে হয় যে জলপ্রপাত মানেই শুধু ওপর থেকে নিচে পানি পড়া নয়, এর মাঝে লুকিয়ে আছে মাধ্যাকর্ষণকে বুড়ো আঙুল দেখানো থেকে শুরু করে পৃথিবীর প্রাচীনতম ইতিহাস আর অবিশ্বাস্য সব ভূতাত্ত্বিক রহস্য। একেবারে ঠিক কথা। এই প্রাকৃতিক বিষয়গুলো শুধু সৌন্দর্যের প্রতীক বা ধরুন ইনস্টাগ্রামে দেওয়ার মতো দারুণ কোনো ছবির বিষয়বস্তু নয়। যখন আমরা এই উৎসগুলোর গভীরে যাই, তখন দেখতে পাই এগুলো আসলে ভূতত্ত্ব, বিজ্ঞান এবং কখনো কখনো চরম প্রতিকূলতায় টিকে থাকার এক দারুণ উদাহরণ। প্রতিটি জলপ্রপাতের পেছনে লুকিয়ে আছে লক্ষ কোটি বছরের বিবর্তন, ভূত্বকের পরিবর্তন এবং এমন সব বৈজ্ঞানিক বিষয় যা এখনও পুরোপুরি উন্মোচিত হয়নি। হ্যাঁ, ঠিক বলেছেন। শান্ত এবং বিশ্লেষণী মন নিয়ে এই প্রাকৃতিক রহস্যগুলোর দিকে তাকালে বোঝা যায় প্রকৃতি তার নিজের খেয়ালে কতটা নিখুঁত এবং একই সঙ্গে কতটা দুর্বোধ্য। আর ঠিক এখানেই বিষয়টা সবচেয়ে বেশি চমকপ্রদ হয়ে ওঠে যখন আমরা ভারতের মহারাষ্ট্রের নানেঘাট জলপ্রপাতের দিকে তাকাই। এটি পুনে থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২৬০০ ফুট উঁচুতে অবস্থিত। ২৬০০ ফুট। হ্যাঁ, এখন একটু কল্পনা করা যাক, পাহাড়ের ওপর থেকে পানির নিচে পড়ার বদলে যদি ওপরের দিকে উঠতে শুরু করে, তবে যে কারো চোখ কপালে উঠতে বাধ্য। একে অনেকেই রিভার্স ওয়াটারফল বা বিপরীত জলপ্রপাত বলে থাকেন। রিভার্স ওয়াটারফল, হ্যাঁ। ঘন জঙ্গলের মধ্য দিয়ে কষ্ট করে ট্রেকিং করে সেখানে পৌঁছানোর পর হঠাৎ যদি দেখা যায় পানি নিচে না পড়ে আকাশের দিকে উড়ে যাচ্ছে, তখন মনে হবে যেন জাদুর কোনো জগতে প্রবেশ করা হয়েছে। মাধ্যাকর্ষণ বলে যে কিছু আছে, সেটা যেন এই জায়গাটা মানতেই চায় না। জাদুর মতো মনে হলেও এর পেছনের বিজ্ঞানটা কিন্তু আরও বেশি চমকপ্রদ। তাই নাকি? হ্যাঁ, জুন থেকে আগস্ট মাসে যখন ওই অঞ্চলে বর্ষাকাল চলে, তখন সেখানে প্রবল বেগে বাতাস প্রবাহিত হয়। এই বাতাসের শক্তি এতটাই তীব্র থাকে যে তা আক্ষরিক অর্থে মাধ্যাকর্ষণ শক্তিকে হার মানায়। মানে বাতাস পানিকে ঠেলে ওপরে তুলে দেয়? একদম। পাহাড়ের খাঁজ বেয়ে যে বিপুল জলরাশি নিচে নামতে থাকে, সেই প্রবল বাতাসটাকে উল্টো দিকে অর্থাৎ ওপরের দিকে প্রবল ধাক্কা দেয়। ভাবুন তো, একটা বিশাল এবং শক্তিশালী ফ্যান যদি ওপর থেকে পড়া পানির দিকে ঘুরিয়ে দেওয়া হয়, ঠিক কি হবে? পানি তো চারদিকে ছিটিয়ে যাবে। ঠিক এই কাজটাই করছে বর্ষাকালের প্রবল বাতাস। ফলে পুরো জলরাশি কুয়াশার মতো আকাশে উঠতে থাকে। এটি কোনো জাদুমন্ত্র নয়, বরং নিখুঁত একটি বায়ুগতিবিদ্যা বা অ্যারোডাইনামিক্সের উদাহরণ, যেখানে প্রকৃতির দুটি ভিন্ন শক্তি একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে যায় এবং বাতাস জয়ী হয়। দারুণ একটা উদাহরণ। প্রকৃতির এই শক্তির খেলা কিন্তু শুধু বাতাস আর পানির মধ্যে সীমাবদ্ধ নয়। ঠিক একই রকম একটি অবিশ্বাস্য শক্তির মুখোমুখি হওয়া যায় অস্ট্রেলিয়ার কিম্বারলি অঞ্চলে ট্যালবার্ট বেতে। ও, হরিজন্টাল ফলস। হ্যাঁ, ঠিক ধরেছেন। সেখানে রয়েছে হরিজন্টাল ফলস বা অনুভূমিক জলপ্রপাত। জলপ্রপাত যে শুধু ওপর থেকে নিচেই হবে তার তো কোনো মানেই নেই। এখানকার জলপ্রপাত চলে সমান্তরালভাবে। এখানকার জোয়ারের পানি প্রায় ১০ মিটার পর্যন্ত উঁচু হতে পারে। আর সেই বিপুল পরিমাণ পানি ম্যাকলার্টি রেঞ্জের মাত্র ২০ মিটার ও ১০ মিটারের দুটি অত্যন্ত সংকীর্ণ ফাঁক দিয়ে প্রবল বেগে ছুটে যায়।
যখন এই পানি একদিক থেকে অন্যদিকে যায় তখন স্রোতের তীব্রতা এতটাই বেশি থাকে যে মনে হয় যেন সমুদ্রের বুকেই একটি জলপ্রপাত সমান্তরালভাবে বয়ে চলেছে। এই জায়গাটির ভৌগোলিক গুরুত্ব তো আছেই, তবে এর পাশাপাশি একটি বিশাল সাংস্কৃতিক প্রেক্ষাপটও রয়েছে যা এই ট্রাভেল ব্লগগুলোতে খুব সুন্দরভাবে উঠে এসেছে। আচ্ছা, এটি ড্যাম্বি ম্যাঙ্গারি আদিবাসীদের জন্য একটি অত্যন্ত পবিত্র স্থান। তারা এই জায়গাটিকে ডাকে লালাং গাররাম নামে। লালাঙ্গারম। হ্যাঁ, তাদের বিশ্বাস অনুযায়ী উঙ্গোর নামক এক বিশাল পৌরাণিক সাপ যখন এই এলাকা দিয়ে চলাচল করেছিল তখন তার শরীরের আঁকাবাঁকা গতির ফলেই পাহাড়ের এই সংকীর্ণ গ্যাপগুলো এবং এই তীব্র স্রোতের সৃষ্টি হয়েছে। দারুণ একটা মেথ। এটি তাদের কাছে কেবল একটি ভৌগোলিক বিষয় নয়, বরং তাদের আধ্যাত্মিক অস্তিত্ব এবং প্রকৃতির শক্তির এক জীবন্ত রূপ। পৌরাণিক গল্পের সাথে প্রকৃতির এই মেলবন্ধন আসলেই দারুণ। তবে প্রকৃতির মায়াজাল আরও ঘনীভূত হয় যখন আমরা ভারত মহাসাগরের বুকে মরিশাসের দিকে তাকাই। মরিশাস। এই নিউজ রিপোর্টগুলোর দিকে লক্ষ্য করলে দেখা যায় এই দৃশ্যটা দেখতে হলে হেলিকপ্টার বা সি প্লেনে করে দ্বীপটির দক্ষিণ পশ্চিম উপকূলে উড়ে যেতে হয়। ওপর থেকে দেখলে মনে হয় সমুদ্রের নীল জলের ঠিক নিচেই যেন বিশাল একটি জলপ্রপাত অতল গহ্বরে তলিয়ে যাচ্ছে। হ্যাঁ, ছবিগুলোতে দৃশ্যটা সত্যি অবিশ্বাস্য লাগে। চারপাশের হালকা ফিরোজা রঙের পানির মাঝখানে গাঢ় নীল খাদের দিকে বালির এই স্রোত দেখলে যে কোনো মানুষেরই মনে হবে সমুদ্রের নিচে আস্ত একটি জলপ্রপাত বয়ে চলেছে। হ্যাঁ, এখানকার সবচেয়ে আকর্ষণীয় দিকটি হলো এটি আসলে কোনো জলপ্রপাতই নয়। তাই হ্যাঁ, এটি সম্পূর্ণভাবে একটি দৃশ্য বিভ্রম বা অপটিক্যাল এলিউশন। ওপর থেকে দেখে চোখ যা বিশ্বাস করতে চায়, বিজ্ঞান তার চেয়ে ভিন্ন কথা বলে। তাহলে আসলে ওখানে কি ঘটছে? প্রায় ৮০ লাখ বছর আগে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে এই মাস্কারিন দ্বীপপুঞ্জ তৈরি হয়। এই দ্বীপগুলো একটি সাবমারিন শেলফ বা অগভীর মহিষপাড়ের ওপর অবস্থিত, যার গভীরতা ১৫০ মিটারের বেশি নয়। আচ্ছা, কিন্তু হঠাৎ করেই এই শেলফটি সমুদ্রের প্রায় ৪,০০০ মিটার গভীরে নেমে গেছে। একেবারে খাড়াপতন। সমুদ্রের শক্তিশালী স্রোত যখন বালুকা এবং পলিমাটি নিয়ে ওই বিশাল খাদের দিকে ধাবিত হয় তখন ওপর থেকে দেখলে ওই বালি পড়ার দৃশ্যটাকে পানির নিচে পানির স্রোত পড়ার মতো মনে হয়। ও মানে পানি নিচে পড়ছে না, বালি নিচে পড়ছে, আর সেটাই পানির ওপর থেকে জলপ্রপাতের মতো দেখাচ্ছে। একদম ঠিক। আর এর পাশাপাশি এই এলাকার লেমন ব্রাবান্ট পাহাড়টির একটি ঐতিহাসিক গুরুত্বও রয়েছে যা ভুলে গেলে চলবে না। লেমন ব্রাবান্ট। হ্যাঁ, ১৮ এবং ১৯ শতকে পলাতক দাসেরা এই দুর্গম পাহাড়ের গুহায় আশ্রয় নিত। মুক্তির খোঁজে তারা জীবনের ঝুঁকি নিয়ে এই পাহাড়ে উঠত। এই ঐতিহাসিক আত্মত্যাগের কারণে ২০০৮ সালে ইউনেস্কো এটাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি দেয়। দাসদেশীয় সংগ্রামের ইতিহাসের মতোই যেন প্রকৃতির নিজস্ব কিছু সংগ্রাম রয়েছে যা লক্ষ লক্ষ বছর ধরে জমে আছে অ্যান্টার্কটিকা টেইলর গ্লেসিয়ারে। ব্লাড ফলস। ঠিক ১৯১১ সালে ভূতাত্ত্বিক থমাস গ্রিফিথ টেইলর যখন ম্যাকমোর্ডো শুষ্ক উপত্যকায় পা রাখেন তখন তিনি এক ভয়ঙ্কর দৃশ্য আবিষ্কার করেন। তিনি দেখেন বরফের শুভ্র পাহাড় চিরে বেরিয়ে আসছে রক্তের মতো গাঢ় লাল পানি। হ্যাঁ, দৃশ্যটা অদ্ভুত। -১৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও এই ব্লাড ফলস জমাট বাঁধে না। দৃশ্যটা কল্পনা করলেই তো গায়ে কাঁটা দিয়ে ওঠে। প্রথমে কি সবাই ভেবেছিল যে এটা আসলেই রক্ত বা অন্য কিছু? প্রথম দর্শনে এটিকে লাল রঙের শৈবাল বলে মনে করা হয়েছিল, কারণ বরফের মধ্যে লাল রঙের অন্য কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা তখন তাদের কাছে ছিল না। আচ্ছা। কিন্তু বিজ্ঞানীরা পরবর্তীতে আবিষ্কার করেন যে এই লাল রঙের আসল কারণ হল আয়রন অক্সাইড বা ফেরিক অক্সাইড, যাকে আমরা সহজ ভাষায় মরিচা বলে থাকি। এর পেছনের ইতিহাসটা অবিশ্বাস্য। ইতিহাসটা কেমন? প্রায় ৫০ লাখ বছর আগে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা যখন অনেক বেশি ছিল তখন এই হাইপারস্যালাইন বা অতি লবণাক্ত পানি উপত্যকায় প্রবেশ করে এবং পরে হিমবাহের নিচে প্রায় ৪০০ মিটার গভীরে চিরতরে আটকা পড়ে। ৪০০ মিটার বরফের নিচে ৫০ লাখ বছর। একদম। সেখানে তো কোনো অক্সিজেন বা সূর্যালোক পৌঁছানোর কথা নয়, আর এত ঠান্ডায় পানি জমে বরফ হয়ে যাওয়ার কথা, তাই না? ঠিক এই কারণেই এটি বৈজ্ঞানিক বিস্ময়। এই পানিতে অক্সিজেনের কোনো প্রবেশাধিকার ছিল না এবং এর লবণাক্ততা সাধারণ সমুদ্রের পানির চেয়ে অন্তত দ্বিগুণ থেকে ৩ গুণ বেশি। ও, লবণের কারণেই জমে না? হ্যাঁ, লবণাক্ততা এত বেশি হওয়ার কারণেই এটি -১৯ ডিগ্রিতেও জমে যায় না। আর ৫০ লাখ বছর পর যখন এই পানি বরফের ফাটল দিয়ে বাইরে এসে প্রথমবারের মতো বাতাসের অক্সিজেনের সংস্পর্শে আসে তখন পানিতে থাকা লৌহ বা আয়রন খুব দ্রুত জারিত হয়ে মরিচার মতো লাল রং ধারণ করে, যা দেখতে একেবারে তাজা রক্তের মতো মনে হয়। ঠিক তাই। কিন্তু এই উইকিপিডিয়ার আর্টিকেলের সবচেয়ে অবাক করা তথ্য হল এই অক্সিজেনবিহীন জমাট বাঁধা অন্ধকারেও প্রাণের অস্তিত্ব রয়েছে। বিজ্ঞানীরা সেখানে মেরিনো ব্যাক্টার নামের এক ধরনের অণুজীব খুঁজে পেয়েছেন। এবং এটি বিজ্ঞানীদের অনেক পুরনো একটি ধারণাকে নতুন করে ভাবতে বাধ্য করছে। যদি পৃথিবীর এই চরম বিরূপ পরিবেশে সূর্যালোক এবং অক্সিজেন ছাড়া অণুজীব শুধুমাত্র আয়রন এবং সালফার খেয়ে বেঁচে থাকতে পারে, তবে স্নোবল আর্থ হাইপোথিসিস নিয়ে নতুন করে ভাবতে হয়। একটু দাঁড়ান, এই স্নোবল আর্থ হাইপোথিসিস বিষয়টা আসলে কি? এটি হলো এমন একটি বৈজ্ঞানিক তত্ত্ব যা দাবি করে যে পৃথিবীর ইতিহাসে এমন এক সময় ছিল যখন পুরো পৃথিবীটাই সম্পূর্ণভাবে বরফে ঢাকা ছিল, ঠিক একটা বিশাল স্নোবলের মতো। আচ্ছা। বিজ্ঞানীরা আগে ভাবতেন সেই সময় হয়তো সব প্রাণ বিলুপ্ত হয়ে গিয়েছিল, কিন্তু ব্লাড ফলসের এই অণুজীব প্রমাণ করে যে পৃথিবী পুরোপুরি বরফে ঢাকা থাকলেও বরফের নিচে গভীর অন্ধকারে প্রাণের অস্তিত্ব টিকে থাকা সম্ভব। বাহ। শুধু তাই নয়, এই আবিষ্কার মঙ্গল গ্রহ বা বৃহস্পতির বরফ আচ্ছাদিত উপগ্রহ ইউরোপেতেও প্রাণের অস্তিত্ব থাকার সম্ভাবনাকে অনেক জোরালো করে তুলেছে, কারণ সেখানেও ঠিক এরকমই পরিবেশ রয়েছে। বরফের নিচে প্রাণীর টিকে থাকা যেমন বিস্ময়কর, তেমনি আগুনের সাথে পানির সহবস্থানও আরেক বিষয়। আগুন আর পানির শত্রুতা তো চিরকালের, কিন্তু নিউ ইয়র্কের চেস্টনাট রিচ পার্কের ইটার্নাল ফ্লেম ফলস দেখলে সে ধারণা পুরোপুরি পাল্টে যায়। ইটার্নাল ফ্লেম ফলস, হ্যাঁ, একটি ৩৫ ফুট উঁচু পাহাড়ি ঝর্ণা, আর সেই ঝর্ণার নিচে একটি ছোট গুহার মতো জায়গায় বছরের পর বছর ধরে একটি আগুনের শিখা জ্বলছে। জলপ্রপাতের প্রবল পানির ধারার ঠিক নিচেই আগুনের এই অবিরাম জ্বলতে থাকা সত্যিই এক অদ্ভুত দৃশ্য।
মানে পানি পড়ছে আর তার নিচেই আগুন জ্বলছে। ইন্ডিয়ানা ইউনিভার্সিটি এবং ইতালির কিছু বিজ্ঞানী 2013 সালে এই জায়গাটি নিয়ে বিস্তারিত গবেষণা করেছিলেন। তারা দেখেছেন যে সাধারণত প্রাকৃতিকভাবে এরকম গ্যাস তৈরি হতে গেলে ভূগর্ভস্থ পাথরকে অত্যন্ত প্রাচীন এবং প্রচণ্ড উত্তপ্ত হতে হয়। আচ্ছা, তাপের কারণে গ্যাস হয়। হ্যাঁ, পৃথিবীর গভীরে প্রচণ্ড তাপে কার্বনের অণু ভেঙে এই ধরনের গ্যাসে পরিণত হয়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই ঝরনার নিচের পাথরগুলোর তাপমাত্রা ততটা বেশি নয়, বলা যায় অনেকটা চায়ের কাপের মতো গরম, এবং এগুলো পর্যাপ্ত পুরনোও নয়। তাহলে এই গ্যাস আসছে কোথা থেকে? আর এই রিপোর্টগুলোতে ম্যাক্রোসিফ বলে একটা শব্দ ব্যবহার করা হয়েছে, এর মানে কি? ম্যাক্রোসিপ বলতে মূলত বোঝায় ভূত্বকের এমন কোনো বড় ফাটল বা ছিদ্র যেখান দিয়ে ভূগর্ভস্থ গ্যাস সরাসরি বাইরে বেরিয়ে আসে। বিজ্ঞানীরা দেখেছেন এই ফাটল থেকে যে গ্যাস বেরোচ্ছে তাতে ইথেন ও প্রোপেনের মাত্রা প্রায় 35%, যা সাধারণ প্রাকৃতিক গ্যাসের চেয়ে অনেক বেশি। কিন্তু এত কম তাপমাত্রার এবং অপেক্ষাকৃত নতুন পাথর থেকে এই ইথেন ও প্রোপেন গ্যাস কিভাবে এবং কোথা থেকে অবিরাম উৎপন্ন হচ্ছে তা বিজ্ঞানীদের কাছে আজও একটি অমীমাংসিত রহস্য। বিজ্ঞান এখনও কোনো সুস্পষ্ট ব্যাখ্যা দিতে পারেনি। ঠিক আছে, চলুন বিষয়টির একটু গভীরে যাওয়া যাক। রহস্যের কথা যখন উঠলই, তখন যুক্তরাষ্ট্রের মিনেসোটার ডেভিলস ক্যাটল বা শয়তানের হাড়ি জলপ্রপাতের কথা না বললেই নয়। এটা তো ভূতাত্ত্বিক রহস্যের এক চরম উদাহরণ। একদম। ব্রুল নদীর এই জলপ্রপাতটি অদ্ভুতভাবে দুই ভাগে ভাগ হয়ে যায়। এক ভাগ স্বাভাবিকভাবেই নিচে নদীতে পড়ে যায়, আর অন্য ভাগ একটি বিশাল পাথুরি গর্তে ঢুকে যায়। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, ওই গর্তে ঢোকার পর পানিটা চিরতরে হারিয়ে যায়। কৌতূহলী মানুষজন এবং বিজ্ঞানীরা বছরের পর বছর ধরে ওই গর্তের ভেতরে রঙিন পিংপং বল, জিপিএস ট্র্যাকার, প্লাস্টিকের বোতল, এমনকি বিশাল কাঠের টুকরো ফেলেও পরীক্ষা করেছেন যে এগুলো কোথায় গিয়ে বের হয়। কিন্তু আজ পর্যন্ত নদীর ভাটিতে বা অন্য কোথাও ওই পানির বা জিনিসের কোনো খোঁজ মেলেনি। এটি বছরের পর বছর ধরে ভূতাত্ত্বিকদের রাতের ঘুম কেড়ে নিয়েছিল। বিজ্ঞানীরা প্রথমে ভেবেছিলেন হয়তো ওই গর্তের নিচে কোনো বিশাল ভূগর্ভস্থ গুহা আছে বা কোনো সুড়ঙ্গ আছে। হ্যাঁ, সেটাই তো স্বাভাবিক মনে হয়। কিন্তু ওই এলাকার শিলাস্তর অত্যন্ত শক্ত ব্যাসল্ট পাথরের তৈরি। ব্যাসল্ট পাথরে প্রাকৃতিকভাবে এরকম কোনো বিশাল গুহা তৈরি হওয়া প্রায় অসম্ভব। এরপর বিজ্ঞানীরা ডাই টেস্ট করলেন, মানে প্রচুর পরিমাণে উজ্জ্বল রঙের রাসায়নিক পানিতে ঢেলে দিলেন এই আশায় যে অন্য কোথাও নদী বা হ্রদের পানি রঙিন হয়ে উঠবে। কিন্তু কোনো লাভ হলো না। না, সেই রঙের আর কোনো দেখাই পাওয়া যায়নি। তাহলে কি পানি সত্যিই ভোজবাজির মতো উধাও হয়ে যায়? এখানেই 2017 সালের একটি গুরুত্বপূর্ণ গবেষণার ফলাফল সামনে আসে। বিজ্ঞানীরা ওই গর্তের আগের পানির পরিমাণ এবং পরের নদীর পানির পরিমাণ মেপে দেখেন যে পরিমাণের খুব একটা পার্থক্য নেই। তার মানে পানি নদীতেই ফিরছে। তারা ধারণা করেছেন যে পানি আসলে ওই গর্তে চিরতরে হারিয়ে যায় না। গর্তে ঢোকার পর প্রচণ্ড চাপে এবং স্রোতের তোড়ে পানি পাথরের নিচ দিয়েই আবার নদীতে ফিরে আসে। কিন্তু বল বা কাঠের টুকরোগুলো কোথায় যায়? এর এক্সিট পয়েন্ট বা বের হওয়ার পথটি ভূগর্ভে এতটাই গভীর এবং এতগুলো ছোট ছোট ফাটলে বিভক্ত যে পিংপং বল বা কাঠের টুকরোর মতো জিনিসগুলো প্রবল চাপে পাথরের নিচেই আটকে যায় বা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, বাইরে আসতে পারে না। তবে এটি এখনও একটি জোরালো থিওরি, কারণ মানুষের চোখে আজও সেই এক্সিট পয়েন্টগুলো ধরা পড়েনি। প্রকৃতির এই লুকোচুরি সত্যিই অদ্ভুত। তবে ভূতাত্ত্বিক রহস্য থেকে বেরিয়ে যদি আমরা পৃথিবীর সবচেয়ে উঁচু জলপ্রপাতগুলোর কথা ভাবি, উচ্চতার এই বিশালত্ব যেন মনকে আচ্ছন্ন করে ফেলে। হ্যাঁ, বিশালত্ব বটে। এই ট্রাভেল ব্লগগুলো থেকে পাওয়া ডেটা বলছে ভেনেজুয়েলার গভীর জঙ্গলে রয়েছে বিশ্বের সবচেয়ে উঁচু জলপ্রপাত অ্যাঞ্জেল ফলস, যার উচ্চতা 979 মিটার। 979 মিটার? এটা কতটা উঁচু তা বোঝানোর জন্য বলা যায় আইফেল টাওয়ার তো সবারই চেনা। 3টি আইফেল টাওয়ার একটার উপর আরেকটা রাখলে যতটা উঁচু হবে অ্যাঞ্জেল ফলস ততটা উঁচু। অবিশ্বাস্য। এত উঁচু থেকে পানি পড়ার কারণে সেই বিপুল জলরাশি মাটিতে পৌঁছানোর আগেই বাতাসে মিশে গিয়ে বিশাল কুয়াশায় পরিণত হয়ে যায়। এরপরই আছে দক্ষিণ আফ্রিকার তুগেলা জলপ্রপাত, যার উচ্চতা 948 মিটার, পেরুর ত্রেস হারমানাস বা 3 বনের জলপ্রপাত, যার 914 মিটার উঁচু, এবং পেরুর গভীর জঙ্গলের আরেক বিস্ময় ইয়াম্বিলা জলপ্রপাত। এই বিশাল জলপ্রপাতগুলো আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির নির্মাণশৈলী কতটা রাজকীয় হতে পারে। একটি বিষয় খেয়াল করার মতো, এই উচ্চতম জলপ্রপাতগুলোর প্রায় প্রতিটি এমন সব দুর্গম অঞ্চলে অবস্থিত যেখানে মানুষের যাতায়াত অত্যন্ত সীমিত। হ্যাঁ, অনেক গভীরে। মাইলের পর মাইল ঘন জঙ্গল পাড়ি দিয়ে সেখানে পৌঁছাতে হয়। আর ঠিক সেই কারণেই এই জায়গাগুলো আজও তাদের আদিম ও বন্য সৌন্দর্য ধরে রাখতে পেরেছে, মানুষের হস্তক্ষেপ থেকে বেঁচে আছে। কিন্তু সৌন্দর্য যেখানে প্রাণঘাতী, সেখানে মানুষের আকর্ষণ যেন আরও বেড়ে যায়। এই ডকুমেন্টারিগুলোর একটিতে জাম্বিয়া ও জিম্বাবুয়ের সীমান্তে ভিক্টোরিয়া ফলসের কথা বলা হয়েছে। ডেভিলস পুল। হ্যাঁ, সেখানে 108 মিটার বা 354 ফুট উঁচু খাদের একেবারে কিনারায় রয়েছে একটি প্রাকৃতিক সুইমিং পুল, যার নাম ডেভিলস পুল। ভাবলেই তো গা শিউরে ওঠে। একদম। আগস্ট থেকে জানুয়ারির শুষ্ক মৌসুমে যখন নদীর পানির স্তর কমে যায়, তখন মানুষ এই পুলের পানিতে সাঁতার কাটে। সামনে একটু এদিক ওদিক হলেই অতল গহ্বরে পতন নিশ্চিত। মানুষের এই বিপদের মুখোমুখি হওয়ার মনস্তত্ত্ব নিয়ে ভাবলে সত্যি অবাক হতে হয়। জাম্বিজি নদীতে কুমির বা জলহস্তির মতো ভয়ঙ্কর প্রাণীর ভয় রয়েছে, আর জলপ্রপাতের খাদের কিনারার পাথরগুলো প্রচণ্ড পিচ্ছিল। পিছলে গেলেই তো শেষ। যে কোনো মুহূর্তে পা পিছলে মৃত্যু হতে পারে জেনেও মানুষ সেখানে যায়। এটি আসলে এক্সট্রিম ট্যুরিজম বা চরম পর্যটনের একটি ক্লাসিক উদাহরণ। মানুষের মনস্তত্ত্বে বিপদ এবং রোমাঞ্চের এক অদ্ভুত সংযোগ কাজ করে। এটিকে যুক্তরাষ্ট্রের ডেথ ভ্যালির অতিরিক্ত তাপমাত্রায় ভ্রমণের সাথে তুলনা করা যেতে পারে, যেখানে প্রবল গরম থাকা সত্ত্বেও মানুষ যায়, এবং 2007 সাল থেকে সেখানে প্রায় 68 জন মানুষের মৃত্যু হয়েছে। কিংবা মাউন্ট এভারেস্টের প্রাণঘাতী সামিটের কথাও বলা যায়, যেখানে আজ পর্যন্ত 340 জনের মৃত্যু হয়েছে এবং প্রায় 200 জনের মৃতদেহ এখনও বরফের নিচেই রয়ে গেছে। মানুষ তো তবুও সেখানে যাওয়া বন্ধ করেনি। একদমই তাই। অথবা স্পেনের পাম্পলোনায় সেই বিখ্যাত ষাঁড়ের দৌড়ে অংশ নেওয়া, যেখানে 1910 সাল থেকে 16 জন প্রাণ হারিয়েছেন এবং শত শত মানুষ আহত হয়েছেন। মানুষের মন যেন বিপদের খুব কাছাকাছি গিয়ে মৃত্যুর মুখ থেকে বেঁচে ফেরার এই অ্যাড্রেনালিন রাশ বা আনন্দকে সবচেয়ে বেশি উপভোগ করে।
লজিক বা যুক্তি দিয়ে এই মনস্তত্ত্ব ব্যাখ্যা করা কঠিন। আর এই রোমাঞ্চের নেশাই হাওয়াইয়ের কিপু ফলসকে একসময় প্রবল জনপ্রিয় করে তুলেছিল। অনেকেই হয়তো জানেন না, রেইডার্স অফ দ্য লস্ট আর্ক সিনেমার বিখ্যাত ইন্ট্রো দৃশ্যটি এখানেই চিত্রায়িত হয়েছিল। হ্যাঁ, সিনেমাটার কারণে জায়গাটা খুব পরিচিতি পায়। কিন্তু এই সুন্দর জায়গাটির পরিণতি হয়েছে অত্যন্ত মর্মান্তিক। যখন এই জলপ্রপাতে লাফ দিতে গিয়ে 5 বছরে 5 জন মানুষের মৃত্যু হলো এবং অসংখ্য মানুষ গুরুতর আহত হলো, তখন নিরুপায় হয়ে এর মালিকপক্ষ জায়গাটিতে প্রবেশের পথ চিরতরে বন্ধ করে দেয়। এটি আমাদের খুব কঠোরভাবে মনে করিয়ে দেয় যে প্রকৃতি সবসময় মানুষের বিনোদনের জায়গা বা নিরাপদ আশ্রয় নয়। প্রকৃতির নিজস্ব কিছু অমোঘ নিয়ম আছে এবং সেই নিয়ম অমান্য করার বা তার সাথে ছেলে খেলা করার পরিণতি অনেক সময় মারাত্মক হতে পারে। কিপু ফলস তারই একটি চূড়ান্ত উদাহরণ। বৈশ্বিক এই চরম উদাহরণগুলো থেকে এবার আমরা একটু ঘরের কাছে রত্নভাণ্ডারের দিকে তাকাই। আমাদের কাছে থাকা ট্রাভেল ব্লগগুলোতে বাংলাদেশের বান্দরবনের রুমা উপজেলার প্রাকৃতিক সৌন্দর্যের কথা চমৎকারভাবে উঠে এসেছে। বান্দরবান সমুদ্রপৃষ্ঠ থেকে 1286 ফুট উচ্চতায় অবস্থিত শান্ত নীল জলের বগালেক এবং এরপর 3172 ফুট উঁচু কেওক্রাডঙের চূড়ায় ওঠার যে অভিজ্ঞতা, তা ভাষায় প্রকাশ করা কঠিন। কেওক্রাডঙের চূড়ায় দাঁড়ালে চারদিকে শুধু মেঘের সমুদ্র দেখা যায়। এই মেঘের ভেলায় ভেসে থাকার অনুভূতি যেন অন্য যে কোনো জাগতিক অভিজ্ঞতার চেয়ে সম্পূর্ণ আলাদা। যদি আমরা বৃহত্তর প্রেক্ষাপটে বিষয়টিকে মিলিয়ে দেখি, তাহলে খুব সহজেই বুঝতে পারব যে প্রকৃতির এই বিশালতার কাছে মানুষ সত্যিই কত ক্ষুদ্র। রোয়াংছড়ির দেবতাখমের কথা এই ব্লগগুলোতে খুব সুন্দরভাবে বলা হয়েছে। দেবতাখুম? হ্যাঁ, দুই পাশে বিশাল পাথুরে পাহাড় আর মাঝখানে প্রায় 600 ফুট লম্বা একটি শান্ত জলের গিরিখাত। সেখানে এতটাই গভীর যে সূর্যের আলো প্রায় পৌঁছায় না বললেই চলে। বাঁশের ভেলায় চড়ে সেই নিস্তব্ধ খুমের ভেতর দিয়ে যাওয়ার সময় চারপাশের পাহাড়ের দেয়াল থেকে চুইয়ে পড়া পানির টুপটাপ শব্দ এবং দাঁড় টানার ছলাৎ ছলাৎ আওয়াজ ছাড়া আর কিছুই শোনা যায় না। দৃশ্যটা ভাবতেই একটা শান্তি কাজ করে। এক অদ্ভুত রহস্যময় এবং আদিম পরিবেশ তৈরি হয় সেখানে। আধুনিক মানুষের জীবনের সব কোলাহল যেন সেখানে গিয়ে থেমে যায়। কিন্তু ঠিক এই সুন্দর রূপের মাঝেই যখন একটি নিউজ রিপোর্টে চোখে পড়ে যে কেওক্রাডঙ্গের চূড়ায় একটি 4 তলা কংক্রিটের ভবন নির্মাণ করা হচ্ছে, তখন ভীষণ হতাশা বোধ হয়। মানুষ তো ইট পাথরের জঙ্গল থেকে বাঁচতেই ওই পাহাড়ের চূড়ায় যায়। ঠিক, প্রকৃতির এমন একটি আদিম ও পবিত্র জায়গায় আধুনিক এই কংক্রিটের জঞ্জাল যেন পুরো দৃশ্যপটকেই নষ্ট করে দিচ্ছে। এটি কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়, আর তা হল ইকো ট্যুরিজম বনাম বাণিজ্যিকীকরণের দ্বন্দ্ব। এই দ্বন্দ্ব সারা বিশ্বেই দেখা যায়। প্রায় সব পর্যটন কেন্দ্রেই। অর্থনৈতিক উন্নয়ন এবং পর্যটনের প্রসারের জন্য বড় বড় অবকাঠামো বা রিসর্ট নির্মাণ করা হয়তো অনেকের কাছে যৌক্তিক মনে হতে পারে, কিন্তু পরিবেশের ভারসাম্য নষ্ট করে পাহাড় কেটে এই ধরনের স্থাপনা তৈরি করলে তা দীর্ঘমেয়াদে সেই পর্যটনকেই ধ্বংস করে দেয়। একদম ঠিক কথা। দেবতাখুম বা কেওক্রাডঙের মতো জায়গায় মানুষ চায় শহরের কোলাহল ও কংক্রিট থেকে পালাতে, প্রকৃতির খুব কাছে যেতে। যদি সেখানেও কংক্রিটের থাবা গিয়ে পৌঁছায়, তবে প্রকৃতির সেই আদিম আবেদন আর টিকে থাকে না। প্রকৃতিকে তার নিজ রূপে রেখেই যদি টেকসই পর্যটন গড়ে তোলা যায়, তবেই তা পরিবেশ এবং অর্থনীতি উভয় পক্ষের জন্য কল্যাণকর হবে। লুকিয়ে থাকা রক্তবর্ণের পানি থেকে শুরু করে মাধ্যাকর্ষণকে হার মানানো মহারাষ্ট্রের তীব্র বাতাস কিংবা বান্দরবানের দেবতাখুমের নিস্তব্ধ বাঁশের ভেলার যাত্রা, এই সমস্ত উৎস বিশ্লেষণ করে আমরা দেখতে পাই প্রকৃতি যেমন তীব্র সুন্দর, তেমনি চরম রহস্যময় এবং অনেক ক্ষেত্রেই ভীষণ ভয়ঙ্কর ও অপ্রতিরোধ্য। ঠিক তাই, এই প্রতিটি উৎস এবং গবেষণাপত্র বিশ্লেষণ করলে একটি বিষয় খুব পরিষ্কার হয়ে ওঠে, আর তা হল পৃথিবী নামের এই গ্রহটি আমাদের কাছে এখনো কতটা অজানা। বিজ্ঞানের এত অভাবনীয় উন্নতি হয়েছে, আমরা মহাকাশে পাড়ি জমাচ্ছি, কিন্তু আমাদের নিজের পৃথিবীর মাটির নিচে বা প্রকৃতির অনেক সাধারণ আচরণ আজও আমাদের বোধের বাইরে রয়ে গেছে। জ্ঞানার্জনের এই যাত্রা কখনোই শেষ হওয়ার নয়। প্রতিটি জলপ্রপাত, প্রতিটি দুর্গম পাহাড় যেন আমাদের নতুন করে প্রশ্ন করতে শেখায়, আমাদের কৌতূহলকে উস্কে দেয়। আর সেই অসীম কৌতূহল এবং প্রশ্নের সূত্র ধরেই শ্রোতাদের চিন্তার খোরাক জোগাতে আজকের আলোচনার শেষে একটি নতুন ভাবনার উদ্রেক করতে চাই। যদি ডেভিলস ক্যাটল বা ইটার্নাল ফ্লেম ফলসের মতো একটি জলপ্রপাত যুগের পর যুগ ধরে অত্যাধুনিক যন্ত্রপাতি হাতে থাকা বিজ্ঞানীদের বোকা বানাতে পারে, তাদের বছরের পর বছর ধন্ধে ফেলে রাখতে পারে, তাহলে একটু ভাবুন তো, এমন আরও কত বিশাল ভূতাত্ত্বিক রহস্য আমাদের চোখের সামনেই পৃথিবীর মাটির নিচে লুকিয়ে আছে। সত্যি ভাবার মতো বিষয়। হয়তো এমন কিছু রয়েছে যা শুধুমাত্র কোনো চরম প্রাকৃতিক বিপর্যয় বা অদ্ভুত পরিবেশ তৈরি হলেই নিজেদের অস্তিত্ব আমাদের সামনে জানান দেবে। এই কৌতূহল জাগানো প্রশ্নটি রইল পরবর্তী ভাবনার জন্য। তথ্যের এই গভীর যাত্রায় আমাদের সঙ্গী হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।